নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পকথার আসরের আজকের অনুষ্ঠানে যোগদানের জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আমি রাজীব ঘোষ। শ্রোতা বন্ধুরা, বর্তমান পৃথিবীতে খালি যুদ্ধের দামামা বেজেই চলেছে। হঠাৎ সকলেই যেন শান্তি নয়, যুদ্ধ চাইছে। এক জায়গায় যুদ্ধ থামে তো অন্য এক জায়গায় শুরু হয়ে যায়। দেশপ্রেম, মাতৃভূমির সম্মান, আত্মমর্যাদা, এইসব নানা রকম অজুহাত দিয়ে মানুষ খালি একে অন্যকে মারার ফন্দি ফিকির যেন আঁটছে ক্রমাগত। আর এই বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতি এই রকম দাঁড়িয়েছে যে সব দেশই এখন নানা গোষ্ঠীতে বিভক্ত। পারমাণবিক অস্ত্র তৈরির জন্যে যেন হুড়োহুড়ি পড়ে গেছে। এই রকম এক পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে এই গল্প পাঠ করতে চলেছি। 1973 সালে লেখা রনেন ঘোষের আজকের এই কল্পবিজ্ঞান ভিত্তিক যে গল্পটি পাঠ করব, সেই গল্পটি লেখক লিখেছিলেন ভিয়েতনাম যুদ্ধের পটভূমিকাকে অবলম্বন করে। তবে তাঁর কল্পনায় যে নিউ ইয়র্ক এই গল্পে আপনারা দেখবেন, সেটা সুদূর কোনো ভবিষ্যতের নিউ ইয়র্ক। কিন্তু পৃথিবীর যে ভূ রাজনৈতিক চিত্র তিনি এই গল্পে এঁকেছেন, আর এই গল্পের চরিত্রদের সংলাপে মানব সভ্যতাকে নিয়ে যে আক্ষেপের কথা ব্যক্ত করেছেন, তার মধ্যে একটা কালাতিক্রমী বৈশিষ্ট্য রয়েছে, যার ফলে হয়তো আপনাদের কাছে আজকের পৃথিবীর থেকে এই কাহিনীকে কিছুমাত্র ভিন্ন বলে মনে হবে না। রনেন ঘোষের লেখার মধ্যে একটা ব্যাপার আমি লক্ষ্য করেছি তার ক্যাকটাস গল্পটি পড়ার সময়ও, যেটি গত সিজনে আমি পড়েছিলাম। মানুষের বিজ্ঞান সাধনা আর তার নৈতিকতার মধ্যে যে বিরোধ আছে, যে দ্বন্দ্ব আছে, রনেন তাকে ধরেন খুবই অব্যর্থভাবে। তাই তার গল্প কিন্তু নিছক কল্পবিজ্ঞানের একটি গল্প হয়ে থাকে না। পাঠক এবং শ্রোতাকে তাঁর লেখা গভীর চিন্তার স্রোতে ভেসে যেতে বাধ্য করে। এই গল্পের শুরুতে লেখকের একটি মুখবন্ধ রয়েছে, সেইটি দিয়েই কাহিনী শুরু হয়। তো পাঠের সময়ে সেইটি পড়েই আমি মূল গল্পে যাব। বেশ, অনেক কথা হলো, তাহলে এবার শুরু করি পাঠ। রনেন ঘোষের গল্প বাঁচতে দাও। যুদ্ধ মানব সভ্যতার এক কলঙ্ক। শুধু কলঙ্ক নয়, সে তার জন্মদাতা মানব সমাজকে নিশ্চিহ্ন করার জন্য বারে বারে হাত বাড়াচ্ছে নানা রূপে, নানা আকারে। আদি অনন্তকাল ধরে একই ঘটনার পুনরাবৃত্তি চলেছে। ইতিহাস থেকে শিক্ষালাভ করেও নিজেদের আমরা সংযত করতে পারি না। মনের মধ্যে পশুটা বারবার শিকল ছিঁড়ে বাইরে বেরিয়ে আসতে চাইছে। ভিয়েতনাম তার জ্বলন্ত নজির। স্বাধীনতা, দেশপ্রেম, মাতৃভূমি প্রভৃতি কথার আসল অর্থ কি আমরা কোনো দিনও বুঝতে পারব না? নিজেদের ছোট ছোট গণ্ডির মধ্যে আটকে রেখে কেবল কি আমরা পাশবৃত্তির দাসত্ব করব? বিকেলের পড়ন্ত রোদ তার সোনাগলা গালিচা বিছিয়ে দিয়েছে চতুর্দিকে। নির্মেঘ আকাশে সুদূরের আহ্বান। বসন্তের ফুরফুরে হাওয়ায় মন প্রাণ সব ভরিয়ে তোলে। ফোমের গদি আঁটা চেয়ারে বসে আছে ডোনাল্ড রাসেল। চোখে মুখে পরম শান্তি। চাওয়া পাওয়ার সমস্ত হিসাব নিকাশি সাফল্যের সঙ্গে শেষ হয়ে গেছে। অর্থ, মান, সম্মান, স্ত্রী, পুত্র সবই আছে। না, জীবনের কোনো আশাই অপূর্ণ থাকেনি। পাইপের আগুনটা বোধহয় নিভে এসেছিল, আবার নতুন করে তামাক ভরে আগুন ধরিয়ে নিলেন। সামনেই নিউ ইয়র্কের মনোরম দৃশ্যপট। নানান আকারের আকাশ ছোঁয়া রং বেরঙের বাড়ি আর বাড়ি, ঠিক যেন রূপকথার রাজপুরী।
রাসেল একজন নামকরা স্থপতি, সত্যি একজন জাত শিল্পী রাসেল। নিউ ইয়র্কের অনেক নামকরা বাড়ির জন্মদাতাও এই রাসেল। যে বাড়িতে এখন বাস করছে এর স্থাপত্য কলাও এর করা। এই মেটাল বিল্ডিং সত্যিই এক দেখার মতো জিনিস। ৮১ তলা এই বাড়ির উপরের ফ্ল্যাটটা নিজের পছন্দ মতো তৈরি করেছে। নিউ ইয়র্কের সব মনোরম দৃশ্যই দেখা যায় এখান থেকে। স্বচ্ছ অ্যালুমিনো কোয়ার্টস দিয়ে তৈরি করা এই ফ্ল্যাটের সব দেয়াল, মাঝে মাঝে দেয়ালের মধ্যেই আছে শক্তিশালী লেন্স লাগানো জানলা। দূরের অতি ক্ষুদ্র বস্তুও বড় হয়ে দেখা যায় এর মাধ্যমে। অল্প স্বচ্ছ ফেরো কংক্রিটের ব্লক দিয়ে তৈরি হয় এখানকার সব বাড়িঘর, ফলে আকাশ ছোঁয়া বাড়ির বিভিন্ন ফ্ল্যাট থেকে ভেতরকার আলোর রেশ গোটা নিউ ইয়র্ককে স্বপ্নপুরী করে তুলেছে। নীল আকাশের বুকে রূপলি মদের মতো সাঁতরে বেড়াচ্ছে অনেকগুলো এয়ারপ্লেন। মাটির উপর দিয়ে যাতায়াতের চেয়ে আকাশপথে যাতায়াত অনেক সুবিধে, তাই হেলিপ্লেন, হেলিকপ্টার আর ছোট ছোট এয়ারপ্লেনের ছড়াছড়ি এখন। একটি কথাই কেবলই মনে হচ্ছে রাসেলের, কি সুন্দর এই পৃথিবী, কত সুন্দর এই মানুষেরা। নিজেকে মানুষ বলে ভাবতেও গর্ব হয় এখন। মানুষ, 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 কি মিষ্টি মধুর সুন্দর কথা। বিশ্বের প্রতিটি মানুষকে বড় আপনজন বলে মনে হলো। শিক্ষায়, সভ্যতায়, জ্ঞানে, বিজ্ঞানে বলীয়ান মানুষই তো পৃথিবীকে শান্তির স্বর্গ করে তুলেছে। শান্তি, 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 কি অনাবিল শান্তি চারিদিকে। স্বর্গ যদি কোথাও থাকে তা এখানেই। আপন মনেই কথাগুলো বলে উঠল রাসেল। কি বলছো? কিছু বলছো নাকি আমাকে? পাতলা ধাতুর তৈরি বইয়ের পাতা উল্টাতে উল্টাতে জিজ্ঞাসা করল স্ত্রী। স্ত্রীর কথায় তন্ময় ভাবটা কেটে গেল। নড়ে চড়ে ঠিক হয়ে বসল রাসেল। না, তোমাকে কিছু বলিনি ডোরা। যত দেখছি, ভাবছি ভাবছি ততই আর যেন মোহিত হয়ে পড়ছি। ওই দেখো না, ছোট বড় নানা আকারের আকাশচুম্বী বাড়িময় নিউ ইয়র্কের দিকে হাত দিয়ে দেখালো রাসেল। জানো ডোরা, যত দেখছি ততই ভাবছি, তিল তিল করে তিলোত্তমা। শুধু আমাদের দেশেই নয়, সমস্ত পৃথিবীটাই বুঝি এগিয়ে চলেছে স্বর্গের দিকে। কি অনাবিল শান্তি চারিদিকে। শান্তিতেই সত্যিকারের মানুষ হয়ে উঠবে আমাদের ছেলে মেয়েরা। সামনে খেলনা প্লেন নিয়ে খেলা করছিল 6 বছরের ছোট ছেলে পল। গভীর মমতা ভরা চোখে ওর দিকে তাকালো রাসেল। যত সব বাজে কথা, তোমার স্বপ্ন স্বপ্নই থাকবে। কর্কশ গলার আওয়াজে চমকে উঠল দুজনে। বাবার উপস্থিতির কথা মনেই ছিল না ওদের। মৃদু হেসে আবার বই পড়তে শুরু করল ডোরা। বৃদ্ধ শ্বশুরের কথাবার্তাই এই রকম। আমায় কিছু বলছেন আপনি, না? শান্ত স্বরে বলল রাসেল। হ্যাঁ, তোমাকেই বলছিলাম। কানে কি কম শুনছো আজকাল? সব ভুল, সমস্তটাই একটা বিরাট ধাপ্পা। বুড়োর চুলগুলো সব সাদা হয়ে গেছে। কোটরে ঢোকা 2 চোখে অবিশ্বাসের আগুন ধকধক করে জ্বলে উঠল। শোনো রাসেল, তোমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, কোনো দিনও সত্যি হবে না। যুদ্ধ আবার হবেই। সেই যুদ্ধে তোমারই সভ্যতা, স্থাপত্য, কীর্তিময় সমস্ত মানব সমাজ কোথায় মিলিয়ে যাবে কে জানে। তারপর অন্য কোনো গ্রহ থেকে সার্ভে পার্টি আসবে কোনো একদিন। মাটির বহু নিচে খুঁজে পাওয়া যাবে তোমাদের সভ্যতার ফসিলগুলো। নিরাপত্তা, শান্তি, যত সব। একটু কেশে নিয়ে আবার বললেন, এই বড় বড় গাল ভরা কথা ছাড়া ওগুলো আর কিচ্ছু নয়, বুঝলে? ভালো ভালো কথা বলে তুমি আমি সবাইকে কেবল ঠকিয়ে চলেছি।
আমি তোমাকে বলছি, শুনে রাখো রাসেল, মাত্র কয়েক বছর পরেই সব শেষ। রাসেলের চোখে মুখে অবিশ্বাসের ভাব ফুটে উঠতেই বৃদ্ধ পিটার আবার বলতে শুরু করলেন, বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, বিশ্বাস করবে কেন? আচ্ছা, একটা প্রশ্নের জবাব দিতে পারো রাসেল? পৃথিবী জুড়ে প্রতিটি দেশ কেন হাজারে হাজারে রকেট, আণবিক বোমা, আরও কত নাম না জানা মারণাস্ত্র তৈরি করে চলেছে? স্বয়ং ঈশ্বরও বোধহয় জানেন না কোন দেশ কি তৈরি করে চলেছে। পৃথিবী জুড়ে যখন শান্তি, তখন কিসের প্রয়োজনে মারাত্মক ধ্বংসের অস্ত্র তৈরি হয়? এত দল গোষ্ঠী গড়ারই বা দরকার কিসের? ইউনাইটেড ইউরোপ, সাইনো রুশ, অস্ট্রেলিয়া আর আমেরিকা, কেন সবাই বলতে পারলো না আমরা সবাই এক, আমরা পৃথিবীর লোক? তারপর আরও যেন তোমরা কি তৈরি করছো রাসেল, রেডাইট এক্সপ্লোসিভ, ওই দিয়ে বোমা তৈরি করলে একটা বোমাই এত বড় শহরের পক্ষে যথেষ্ট। তাছাড়া মারাত্মক বিষাক্ত গ্যাস তো রয়েছে শান্তি রক্ষার জন্যে। কিসের জন্য এগুলো তৈরি করে চলেছ? ধ্বংসের অস্ত্রের ওপর কি নির্ভর করবে শান্তি? শুধু একটি মাত্র স্ফুলিঙ্গ, ব্যাস, তারপরেই চক্ষের নিমেষে জ্বলে উঠবে সমস্ত পৃথিবী। তোমরা কি এখনো বুঝতে পারছো না এ কোন ভবিষ্যতের দিকে চলেছ? জানো রাসেল, ভূতের পা থাকে পিছনে। ভূত যদি মনে করে সামনের দিকে চলবে, সে ততই চলে পিছনের দিকে। তোমরাও চলেছ এক সর্বাত্মক ধ্বংসের দিকে। এত কথা বলার পর উত্তেজনায় হাঁফাতে লাগলো পিটার। সাদা চুলগুলো কপালের উপর ঝুঁকে পড়েছে, অল্প অল্প হাওয়ায় দু একটা ফুরফুর করে উঠছে। আচ্ছা বাবা, আপনি তো জানেন বেশি কথা বললেই আপনি দুর্বল হয়ে পড়েন, আর এই বয়সে সব কিছুই হালকাভাবে নিতে হয়। আপনি ভয় পাচ্ছেন মিছিমিছি। আপনাদের যুগের চেয়ে আমরা অনেক বেশি রিজনেবল। আর তাছাড়া বিজ্ঞান সভ্যতাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। আজকের দিনে যুদ্ধ এক অবাস্তব, অসম্ভব কল্পনা। শুধু তাই নয় বাবা, যুদ্ধ এক জঘন্য ব্যাপার। আপনাদের সময় যুদ্ধ আপনাদের কাছে মধ্যযুগীয় বিভৎস হত্যা লীলা ছাড়া আর কিছু নয়। মানুষ মানুষকে হত্যা করবে, এই যে চিন্তা করা যায় না এখন। স্মিত মুখে স্বামীর দিকে তাকালো ডোরা। এই তো কথা, শ্বশুর মশাইয়ের চিন্তাধারা সেই মান্ধাতার যুগের। পিটার কিছুক্ষণ এক দৃষ্টে তাকিয়ে রইল ছেলের দিকে, তারপর শান্ত স্বরে বলল, শোনো রাসেল, তোমাকে একটা কথা বলি। কোনো পরিবর্তন ঘটেনি মানুষের স্বভাবের। আমার বিশ্বাস হাজার চেষ্টা করেও কেউ পাল্টাতে পারবে না। আমরাও ঠিক তোমার মতো চিন্তা করতাম, বলতাম। তা সত্ত্বেও মারণাস্ত্র তৈরির প্রতিযোগিতা বন্ধ হয়নি। আমরা বিশ্বাস করতাম ওগুলো কিছুই না, যুদ্ধ অসম্ভব। কিন্তু আমাদের এই বিশ্বাসকে বিদ্রূপ করে সত্যি সত্যি শুরু হলো যুদ্ধ। আমিও যোগ দিয়েছিলাম যুদ্ধে। যুদ্ধ যে কি তা আমি হারে হারে জানি। শুনে বা বই পড়ে তুমি কল্পনা করতেই পারবে না যুদ্ধের সেই ভয়ঙ্কর বিভৎস তাণ্ডব লীলা। মানুষের সঙ্গে বনের পশুর কোনো তফাৎ ছিল না তখন। বড় বড় পশুও বোধহয় এত নির্মম নিষ্ঠুর নয়। কিন্তু মনে করে দেখো রাসেল, এখনকার তুলনায় তখনকার অস্ত্র শস্ত্রগুলো তো একেবারেই প্রাগৈতিহাসিক যুগের। অথচ আজও দেখি দেশে দেশে চলেছে মারণাস্ত্র তৈরির অস্বাভাবিক প্রতিযোগিতা।
আজ হোক বা কাল হোক, একদিন না একদিন কোনো একজন ব্যক্তি দল বোকার মতো কাজ করে বসবে, আর তার ফলে দেশে দেশে শুরু হয়ে যাবে ধ্বংসের তাণ্ডব লীলা। তাছাড়া আমার তো একই কথা বারবার শুনতে ভালো লাগলো না কারো। ডোরাও তাই বিরক্ত হয়ে উঠল মনে মনে। ঘন ঘন ঘড়ির দিকে তাকাচ্ছে সে। রাত এখন 8টা। আশ্চর্য, এত দেরি করছে কেন অ্যালান? ফোনে তো জানিয়েছিল 7টার মধ্যে এসে যাবে। রাসেল ডোরার বড় ছেলে অ্যালান, আমেরিকার সিক্রেট সার্ভিসের পদস্থ অফিসার। না না ডোরা, চিন্তা করো না, হয়তোবা কোনো জরুরি কাজে আটকে পড়েছে ওয়াশিংটনে, এসে পড়বে এক্ষুনি। ডোরাকে সান্ত্বনা দিল রাসেল। দীর্ঘ নিঃশ্বাস ফেলল ডোরা। উহ, শুধু দেখার জন্য কবে থেকে অপেক্ষা করে আছি, অথচ থাকবে তো মাত্র কয়েকদিন। মায়ের কথা কি একবারও মনে পড়ে না ওর? সরকারি চাকরি করলে মা বাবাকে ত্যাগ স্বীকার করতে হবে ডোরা। কত কাজ ওদের, দেশের কাজে ও সবসময় ব্যস্ত। বালক পলের দৃষ্টি এখন আকাশের দিকে। হঠাৎ আকাশের বুকে ছোট একটা আলোর বিন্দু দেখা গেল। ক্রমেই বড় হচ্ছে, চাপা গুঞ্জন ভেসে আসছে। হাততালি দিয়ে নেচে উঠল পল। মা, দেখো দেখো, ওই তো দাদা আসছে, দাদা আসছে, দাদা আসছে, কি মজা! সোজা নেমে আসছে হেলিকপ্টার। মুখ তুলে আকাশের দিকে তাকালো রাসেল। ডোরা ডোরা, ঠিকই বলেছে পল, অ্যালান আসছে বলেই মনে হচ্ছে। বিরাট দুর্ভাবনার হাত থেকে মুক্তি পেল ডোরা। একমাত্র মাই বুঝতে পারবে ওর মনের অবস্থা। ক্ষণে ক্ষণে কেউ যেন মোচড় দিতে থাকে হৃৎপিণ্ডটাকে। ছোট পল হাততালি দিয়ে ঘুরে ঘুরে নাচছে, চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে রাসেল। অ্যালান যে ওদের পরিবারের সকলের প্রিয়। সামান্য দূরে হেলিপ্যাডের উপর নামল হেলিকপ্টারটা। নিখুঁত স্যুট পরা অ্যালেন নামতেই খুদে খুদে হাতে জড়িয়ে ধরল পল। কোলে তুলে নিয়ে আদর করল অ্যালেন। ডোরাও দুহাতে জড়িয়ে ধরল অ্যালেনকে। দাদু, বাবা, মা, ভাই সকলের আদরের চোটে অস্থির হয়ে উঠল সে। এত দেরি করলি কেন বলতো? আমার কথা কি তোর একবারও মনে পড়ে না? মা, মামনি, তোমাদের কথা কি ভুলতে পারি? আজকে তো আসাই হতো না, অনেক কষ্টে এসেছি। এতক্ষণ চুপ করেছিল বৃদ্ধ পিটার, শুধু অপলক দৃষ্টিতে ওর দিকে তাকিয়েছিল। এবার প্রশ্ন করল, কেন বাবা অ্যালেন, আশা হতো না কেন? না না, এমন কিছু নয়, আর সে কথা বলাও যাবে না দাদু। অ্যালেন, দাদুর গম্ভীর স্বরে চমকে উঠল সকলে। কি কি দাদু? কি এমন কথা যে আমাদের বলা যাবে না? না না দাদু, ও কিছু নয়, ও কিছু নয়। ননসেন্স, আমাকে ধাপ্পা দেবে তুমি? মনে রেখো অ্যালেন, আমি তোমার মতো বড় চাকরি করতাম। বেশ বুঝতে পারছি কথাটা বলতে ভয় পাচ্ছ। কিসের ভয়? কার ভয়? নির্ভয় বলো আমাদের। দ্বিধার ছাপ সুস্পষ্ট হয়ে উঠল ওর চোখে মুখে। লাল হয়ে উঠল কান দুটো। মানে মানে 8 ঘন্টার মধ্যেই ওয়াশিংটনে ফিরে যেতে হবে আমাকে। অনেক জরুরি কাজ পড়ে আছে। কিন্তু অ্যালেন, তোমার তো 15 দিনের ছুটি শুরু হবার কথা আজ থেকে। তুমি তো নিজেই বলেছিলে। অভিমানে কণ্ঠ রুদ্ধ হয়ে গেল ডোরার। মামি, তাই তো ঠিক ছিল, কিন্তু এর মধ্যে অনেক কিছু ঘটে গেল যে, আর তাই তো বাতিল হয়ে গেল সব ছুটি।
তবে সামনের সপ্তাহের দিকে। অ্যালেন, আমার কাছে এসো, আদেশের সুরে বলল পিটার। পায়ে পায়ে দাদুর কাছে এসে দাঁড়াল ও। অ্যালেন, সামনের সপ্তাহেও তোমার আশা হয়ে উঠবে না। না না দাদু, তা ঠিক নয়। গলার স্বরে কেমন আত্মসমর্পণের ভাব। অ্যালেন, আমার কোলেই মানুষ হয়েছ তুমি। কোনো দিনও কোনো কথা গোপন করনি আমার কাছে। আর আজ তুমি। বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠেছে ওর সারা মুখে। কেমন যেন এক দুশ্চিন্তার ভাব সর্বাঙ্গে। বাবা মা দুজনেই ওর দিকে তাকিয়ে, এমনকি ছোট পলও হতবাক হয়ে গেছে ওদের আচরণে। নিচের ঠোঁট কামড়ে কি যেন ভাবল অ্যালেন। সকলের মুখের দিকে তাকিয়ে দেখল একবার। একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো ওর বুকের মধ্যে থেকে, প্রচণ্ড অন্তর্দ্বন্দ্বে ক্ষতবিক্ষত ও। তোমরা তো জানো আমি চাকরি করি সিক্রেট সার্ভিসে। এখানকার কোনো কথাই কারো কাছে বলা উচিত নয়, কিন্তু তোমাদের কাছে মানে কিছুই চেপে রাখতে পারছি না আমি। আমরা মানে আমাদের গভর্নমেন্ট আগামী 48 ঘন্টার মধ্যেই যুদ্ধের আশঙ্কা করছে। বাজ পড়ল যেন, বজ্রাহতের মতো সকলে স্তব্ধ হয়ে গেল। এ অবিশ্বাস্য, অসম্ভব। না না, শোনার ভুল নয় তো। যুদ্ধ! একসঙ্গে বলে উঠল রাসেল আর ডোরা। পরক্ষণেই হো হো করে হেসে উঠল রাসেল। ছেলের পিঠ চাপড়ে দিয়ে বলে উঠল, হ্যালেন, তোমার নিশ্চয়ই বিশ্রামের প্রয়োজন। আচ্ছা, বাবা মাকে ঠকাতে পারবে না তুমি। তোমার সঙ্গে নিশ্চয়ই তোমাদের বড় কর্তারা ঠাট্টা করেছে। যুদ্ধ? আমাদের মতো সভ্য জগতে যুদ্ধ? অসম্ভব, সম্পূর্ণ অবাস্তব। কিসের জন্য? কার সঙ্গে? বলতে পারো তুমি? ননসেন্স। হাসি ফুটে উঠল ডোরার মুখে। ছেলের পিঠে হাত বোলাতে বোলাতে বলল, অ্যালেন, কিছুদিন তোমার বিশ্রামের প্রয়োজন। কয়েকদিনের জন্য দেশের বাড়িতে চলো। ওয়াশিংটনে ফোন করে তোমার ছুটির জন্য বলে দিচ্ছি আমি। ছোট পল হাঁ করে সকলের কথা শুনছিল। এবার সে বলে উঠল, যুদ্ধ? সে আবার কি? যুদ্ধ মানে কি দাদা? কি বলবে সে? কি বললে বিশ্বাস করবে সকলে? নিরুপায় হয়ে সকলের মুখের দিকে তাকালো অ্যালেন। এখনো কি কেউ বিশ্বাস করতে পারছে না? অবশ্য সেও পারেনি প্রথমে। পরপর কয়েকদিন গোপন বৈঠক হয়েছিল ক্যাবিনেটের। তারপর কথাটা শুনেছিল সেও বিশ্বাস করতে পারেনি প্রথমে, কিন্তু ভুল ভাঙতে দেরি হয়নি। বৃদ্ধ পিটারের দৃষ্টি আকাশের দিকে। সারা আকাশ জুড়ে ফেরি প্লেনের আনাগোনা, নিরবচ্ছিন্ন শান্তি চারদিকে। হে, আমি জানতাম। একটু আগেই যখন বলেছিলাম তখন বিশ্বাস হয়নি আমার কথায়। এটাই মানুষের চরিত্র। আদি অনন্তকাল ধরে একই রয়ে গেছে। বাইরের চাকচিক্য আর গাল ভরা কিছু কথা শিখেছি। বাইরেটা যতই সাজিয়েছি, সঙ্গে সঙ্গে অন্তরের মধ্যে জমেছে জমাট অন্ধকার। তাছাড়া অনেক দিন শান্তির মধ্যে কেটেছে। বৈষয়িক উন্নতিও হয়েছে প্রচুর। সঙ্গে সঙ্গে শুরু হয়েছে জমাট অন্ধকারের লীলা। বোকা লোকেদের সহ্য হলো না এই শান্তি। মনে হলো এসব কিছু নিরর্থক। ব্যাস, শুরু হয়ে গেল যুদ্ধ যুদ্ধ খেলা। কেউ কোনো কথা বলল না। পুরানো দিনের যুদ্ধের ভয়ঙ্কর স্মৃতিগুলি বুঝি জীবন্ত হয়ে উঠল ওর সামনে। সেই সব ভয়ঙ্কর দিন। বিশ্বযুদ্ধ কতদিনই বা হবে? 60 বছর আগের স্মৃতিগুলো সব দগদগে ক্ষতের মতো যন্ত্রণাদায়ক। কান ফাটানো গোলাগুলির আওয়াজ
যেন স্পষ্ট শুনতে পেল পিটার। মনের স্মৃতিপটে ছবির মতো মিছিল করে চলেছে সেই সব ভয়ঙ্কর মুহূর্ত। রাসেল বা অ্যালেন কেউ দেখেনি সেই যুদ্ধ, সেই ভয়ঙ্কর আত্মঘাতী উন্মাদনা। অ্যালেন, সত্যি করে বলো তো, এসব সত্যি? হ্যাঁ বাবা, সব সত্যি, অক্ষরে অক্ষরে সত্যি, মাথা নিচু করে মৃদু গলায় বলল অ্যালেন। গত সপ্তাহে কোনো এক অজ্ঞাত কারণে বোর্ডেক্স রকেট ফিল্ডে প্রচণ্ড এক বিস্ফোরণ ঘটে। ফলে 500-র উপর রকেট ধ্বংস হয়ে যায়। এর জন্য আমাদেরই সম্পূর্ণরূপে দায়ী করে ইউরোপের কর্মকর্তারা। আমরা অবশ্য যথাসাধ্য চেষ্টা করেছিলাম ওদের বোঝাতে, কিন্তু পরের দিন পিকিভে প্রায় 1000 প্লেন ধ্বংস হয় একই রকম বিস্ফোরণে। সাইনো রুশ জোটো একযোগে আমাদেরই সম্পূর্ণরূপে দায়ী করে ইউরোপের কর্মকর্তারা। তারা বলেন এই সব কার্যকলাপের জন্য সম্পূর্ণরূপে দায়ী আমরা। কিন্তু আমরা নিরুপায়। তারা অপমানজনক পত্র দেয় দূত মারফত। আমরা বলি এই জঘন্য কাজ আমরা করতে পারি না। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে পরের দিন অস্ট্রালাশিয়াও একইভাবে অভিযুক্ত করে আমাদের। এক রহস্যময় বিস্ফোরণে কয়েক হাজার প্লেন ধ্বংস হয়ে গিয়েছিল সিডনি এয়ারপোর্টে। শুধু তাই নয় বাবা, ইউএনও কাউন্সিলে গিয়েও আমরা আমাদের বক্তব্য রাখতে চেয়েছিলাম, বোঝাতে চেয়েছিলাম যে আমরা নিরপরাধ। কিন্তু আমাদের এই সৎ প্রস্তাবকে ওরা সবাই একটা চাল বলে ধরে নেয়। আর তারপরেই আমাদের ডেনভারে এক প্রচণ্ড বিস্ফোরণ ঘটে, সঙ্গে সঙ্গে 1500 রকেট, প্রচুর বম্বার এবং 10,000 লোক মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায়। আর জানো বাবা, মিস্টার ঘোষ, আমার বন্ধু রকেট এক্সপার্ট মিস্টার রনেন ঘোষও ছিল তখন ডেভেনে। ওর গলাটা বেশ ভারী হয়ে এলো শেষের কথাগুলো বলার সময়। হে ভগবান, এসব কি বলছো অ্যালেন? এত কাণ্ড ঘটে গেল অথচ কিছুই জানতে পারলাম না আমরা। তুমি ঠিকই বলেছ বাবা, প্রত্যেক দেশ খুব গোপন রেখেছে ব্যাপারটাকে, একেবারে টপ সিক্রেট। কিন্তু কিন্তু আমরা সবাই তো অনেক সভ্য হয়েছি। কেউ কি একবারও ভেবে দেখলো না যে ওদের সিদ্ধান্তের পিছনে কোনো যুক্তি আছে কি না? শুধু পরস্পরকে কেবল দোষী দেব আমরা। ওরা কি একবারও ভাবলো না যে এগুলো হয়তো নিছক দুর্ঘটনা, মানে অ্যাক্সিডেন্ট, অথবা যুদ্ধ বাধাবার জন্যই হয়তো কেউ সুপরিকল্পিতভাবে এই জঘন্য অপরাধ করে চলেছে? তাছাড়া একসঙ্গে না বসলেও টেলি রেডিও মারফত তো আলোচনা চলতেই পারে, তাই না অ্যালেন? রাসেলের মনে হলো বুঝি অ্যালেনকে বোঝাতে পারলেই যুদ্ধের আশঙ্কা দূর হয়ে যাবে। সমস্ত মানব সমাজের হয়ে যেন বক্তব্য রাখল রাসেল। হা হা করে হেসে উঠল অ্যালেন। কেমন রুক্ষ কঠোর সে হাসি। হ্যাঁ হ্যাঁ, বিদেশি বোকারা খুব ভালো করেই জানে যে ওদের ওই সামান্য বিস্ফোরণের জন্য আমরা দায়ী নই। কিন্তু ডেভেনের ভয়ঙ্কর বিস্ফোরণ যারা ঘটিয়েছে তাদের আমরা ভালো করেই চিনি। কে, কারা এ কাজ করেছে অ্যালেন? ডোরার প্রশ্নে ভয়ের ছোঁয়াচ। আশ্চর্য মা, এখন বুঝতে পারছো না কারা এ কাজ করতে পারে? ইউনাইটেড ইউরোপ আর সাইনো রুশ, এই দুই জোটই দায়ী এর জন্য। পাগল, একেবারে আজগুবি! অবিশ্বাসে ফেটে পড়ল রাসেল। কেমন করে বুঝলে তোমরা? কি 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 প্রমাণ পেয়েছো বলো তো? অনেক অনেক প্রমাণ, শান্ত স্বরে বলল অ্যালেন। মাত্র একজন রক্ষা পায় ডেভেনের দুর্ঘটনার পর। সে বলেছে যে বিস্ফোরণের কিছুক্ষণ আগে সেন্ট্রাল হ্যাঙ্গারের সামনে একজনকে ঘোরাফেরা করতে দেখেছিল। তো তাতে কি হলো? কি হলো মানে? সেই লোকটি একজন চীনা। ঘৃণা ফেটে পড়তে চাইল অ্যালেনের কণ্ঠস্বরে। চীন আমাদের চিরশত্রু। চীন এটা অবশ্য টুকরো টুকরো হয়ে গিয়েছিল বিস্ফোরণে, নয়তো। রাগে ওর হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে গেল। রাসেল
অবাক হলো অ্যালেনের কথায়। এটা অ্যালেন তো, ওর ছেলে ঠিক তো? ওর ছেলের পক্ষে কি এই যুক্তি মানায়? কোথায় গেল অ্যালেনের সদা হাস্যময় মুখ? কোন মন্ত্র বলে এর পরিবর্তন সম্ভব? আচ্ছা অ্যালেন, বিশ্বযুদ্ধের পক্ষে কি এই একটা কারণই যথেষ্ট? ওই একটা মাত্র সামান্য প্রমাণের উপর নির্ভর করে কি আমরা মারাত্মক ভুল করছি না? বাবা, এর পরেও কি আপনি প্রমাণ চাইবেন? বিদেশি কুকুরদের শিক্ষা দেবার এই তো উপযুক্ত সময়। চোখে মুখে হিংস্র ভাব ফুটে উঠল অ্যালেনের। কিন্তু কিন্তু তাহলে অন্য দেশ কেন যুদ্ধ করতে চাইবে? শেষ অবলম্বন আঁকড়ে ধরল রাসেল। ভুল, ভুল, সম্পূর্ণ ভুল তোমার ধারণা। গুপ্তচরে গুপ্তচরে ছেয়ে ফেলেছে সব দেশ। ওদের মারফত যা খবর পাচ্ছি তা মারাত্মক। প্রচণ্ড তোড়জোড় শুরু হয়ে গেছে ওদের প্রতিটি রকেট পোর্টে। তাহলে অ্যালেন, তোমার মতে সম্পূর্ণ মানব সভ্যতাকে ধ্বংস করার পক্ষে এই অস্পষ্ট অসঙ্গত যুক্তিটাই যথার্থ এবং ন্যায়সঙ্গত? কেটে কেটে কথাগুলো বলল ডোরা। অস্পষ্ট? অসঙ্গত? কি বলছো তুমি মা? উত্তেজিতভাবে বলে উঠল অ্যালেন। আমাদের দেশকে আক্রমণ করবে, অসম্মান করবে, আর আমরা ভীরুর মতো কাপুরুষের মতো সহ্য করব? আমরা না এক স্বাধীন দেশের স্বাধীন নাগরিক? দেশপ্রেম, স্বাধীন দেশের নাগরিক, স্বাধীনতা। আজ থেকে 60 বছর আগে এই অনুভূতি বৃদ্ধ পিটারের রক্তে আগুন ধরিয়ে দিয়েছিল। প্রতিটি রক্তকণিকা স্বাধীনতা রক্ষার জন্য অন্য দেশের স্বাধীনতায় হাত দিয়েছিল। খ্যাপা কুকুরের মতন এক দেশকে অন্য দেশের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার পক্ষে এই কথাগুলোই যথেষ্ট। কি আশ্চর্য এই শব্দগুলো, যে কোনো সভ্য মানুষকে আদিম যুগে ফিরিয়ে নিয়ে যায়। ওই শব্দের টোপগুলো ক্ষুদ্র ক্ষুদ্র গণ্ডিতে বাঁধা পড়েছে সকলে। আপন মনে বিড়বিড় করে উঠল বৃদ্ধ পিটার। স্বভাবের কোনো পরিবর্তন নেই, সে পাল্টায় না। পাল্টায়নি, শুধু ঢাকা পড়ে থাকে সভ্যতার জামা কাপড়ে। সময় বুঝে সে তার হিংস্র নৌক দাঁত বের করে। হায় রে মানুষ, কি দাম তোমার সভ্যতার! ওই অদ্ভুত শব্দগুলোর জন্য হাসি মুখে প্রাণ দিতে আর প্রাণ নিতে ছুটে যায় কচি কচি তাজা প্রাণ। হে ভগবান, হে কি তোমার লীলা! অ্যালেন, অ্যালেন, তুমি যেও না, যেতে দেব না আমি। অ্যালেনকে দুহাতে জড়িয়ে ধরল ডোরা। মুহূর্তের জন্য ম্লান হয়ে উঠল ওর মুখ। সেও দুহাতে মাকে জড়িয়ে ধরল, বলল, মা, আমার মামুনি, যেতে তো আমাকে হবেই। না না! চারপাশের নিস্তব্ধতা বিদীর্ণ হয়ে গেল ডোরার হাহাকারে। যাও, অতবার হবে না অ্যালেন, আদেশের সুরে বলে উঠল রাসেল। আমাকে যে যেতেই হবে বাবা, আজকেই ঠিক রাত 12টায় নিউ পোর্টে রিপোর্ট করতে হবে। দেশের অসম্মান যে তোমার আমার সকলের অসম্মান বাবা। রাতের আকাশে অজস্র প্লেনের যাতায়াত, শান্তির নেশায় বুঁদ হয়ে আছে পৃথিবী। হাসি তামাশা আনন্দের কোনো বিরাম নেই কোনোখানে। বাক্যহারা ওরা 4 জন। কি বলে আর আটকাবে সন্তানকে? স্নেহ, মমতা, আদেশ সব তুচ্ছ ওর কাছে। এবার আমি যাই বাবা। কাছে এগিয়ে এলো পিটার, ওর কাঁধে হাত রেখে বলল, হ্যাঁ, তুমি তো যাবেই। আর কোনোদিনও দেখা হবে না আমাদের। কতগুলো মানুষের পাগলামিটাই আজ বড় হলো, আর তার ফলেই তোমরা চলেছ পৃথিবী ধ্বংস করতে। কি লাভ হলো বলতে পারো সভ্যতার অগ্রগতিতে? দাদু, তোমার মাথা ঠিক নেই, কি যা তা বকছো? দেখতে না দেখতে যুদ্ধ শেষ হয়ে যাবে। আমাদের আক্রমণে শত্রুদের সব শহর ধ্বংস হয়ে যাবে। সমস্ত প্ল্যান হয়ে গেছে আমাদের।
তখন বাধ্য হয়ে ওরা শান্তি চাইবে। হ্যাঁ, বিপক্ষ রকেট আমাদের ছেড়ে দেবে না? কিছুই করতে পারবে না ওরা। আমাদের চারপাশে রয়েছে এক দুর্ভেদ্য নেটওয়ার্ক। 100 মাইলের মধ্যে আসতে পারবে না ওরা। আরও কিছু বলতে যাচ্ছিল রাসেল, কিন্তু রিস্ট ওয়াচে সময় দেখে চমকে উঠল অ্যালেন। গুড বাই, রাত 11টা, আর দেরি করতে পারছি না, আমি চলি। একরকম দৌড়ে হেলিকপ্টারের কাছে চলে গেল অ্যালেন। ডোরাও পাগলের মতো ছুটে গেল ওর দিকে। অ্যালেন, অ্যালেন, আমাদের ছেড়ে যাস নে বাবা, ফিরে আয় অ্যালেন। না শোনার ভান করল অ্যালেন। হেলিকপ্টারের মধ্যে ঢুকে পড়ে একটা লিভার টেনে ধরল তাড়াতাড়ি। মাথার উপরে মোড়া ডানাগুলো খুলে গেল, আর সঙ্গে সঙ্গে সোজা ওপরে উঠে গেল প্লেনটা। পরক্ষণেই অগণিত নক্ষত্রের মাঝে উধাও হয়ে গেল। বাকি রাতটুকু দুচোখের পাতা আর এক হলো না কারো। যন্ত্রের মতো যে যার কাজ করে গেল। ওদের সম্বিত ফিরল ভোরের আলোয়, ঘড়ির কাঁটা 6টায়। এসব আমি বিশ্বাস করি না ডোরা, নিশ্চয়ই অনেক বাড়ি বাড়ি বলেছে অ্যালেন। জোর করে মনের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে চেষ্টা করল রাসেল। হঠাৎ চিৎকার করে উঠল পল। মা, মা, এদিকে এসো, কি সব অদ্ভুত অদ্ভুত জিনিস সব ঠেলে নিয়ে আসছে পথ দিয়ে। জানলার ফিউজড কোয়ার্টস লেন্সের মধ্যে দিয়ে নিচের দিকে তাকালো ওরা। লেন্সের জন্যই এত উঁচু থেকেও রাস্তার প্রতিটি খুঁটিনাটি জিনিস স্পষ্ট দেখা যাচ্ছে। সমস্ত রাস্তা, পার্ক, সব জায়গায় ব্যস্ততা। ছোট ছোট 2 চাকা গাড়ির উপর বসানো লম্বা লম্বা লোহার নল, অনেকটা কামানের নলের মতো। একটা দুটো নয়, অনেকগুলো। ঠেলে ঠেলে নিয়ে আসছে লোকেরা। ওপর থেকে মনে হচ্ছে বুঝি অজস্র শানিত বর্ষা আকাশপানে মুখ করে রয়েছে। প্রতিটি নলের মাঝে স্তূপীকৃত ছোট বড় নানান আকারের সেল। চিনতে পারল রাসেল সব কটাকে। এগুলোকে বলে ডোনাগান সেল। যে কোনো উচ্চতায় এগুলোকে উল্টানো অবস্থায় বিস্ফোরিত করা যায়, আর বিস্ফোরণের সঙ্গে সঙ্গে 1 কিউবিক মাইলের মধ্যে সমস্ত কিছু নিমেষেই নিশ্চিহ্ন হয়ে যায়। এদের মাঝে মাঝে ছোট ছোট গাড়ির উপর আস্তে আস্তে ঘুরছে ডাইরেকশনাল বিম কাস্টার। বিপক্ষ দলের রকেট লক্ষ্য করে একবার সুইচ টিপলেই মুহূর্তের মধ্যে রকেটের পাওয়ার ওয়েভ অকেজো হয়ে পড়ে, আর তার ফলেই মাটিতে মুখ থুবড়ে পড়ে রকেটগুলো। খাঁকি পোশাক পরা ভাবলেশীন মুখে বহু সৈন্য ঘোরাফেরা করছে। এইসব দেখে লোকও জমতে শুরু করেছে। বহু লোক উঁকি মারছে আশেপাশে বাড়ির জানলা দিয়ে। সকলের চোখে মুখে কৌতূহল, ভয় আর অজানা আতঙ্কের শিহরণ। মাথার উপরে আকাশের দিকে তাকাতেও অবাক হয়ে গেল রাসেল। ঘন্টায় 500 মাইল বেগে সারা আকাশ পর্যায়ক্রমে চষে বেড়াচ্ছে পাহারাদার প্লেনগুলো। গাদা গাদা ট্রেসার সেল নিয়ে ঘুরছে ওরা। নির্ধারিত সীমানার মধ্যে বিপক্ষ দলের বিমানের সন্ধান পাওয়া মাত্র মুহূর্তের মধ্যে ছুটে যায় ট্রেসার সেলগুলো। এগুলো ফাটার সঙ্গে সঙ্গে অজস্র ছোট ছোট পলিথিনের টিউব জোঁকের মতো ছেঁকে ধরে বিপক্ষ দলের বিমানকে। তারপর সেই টিউব থেকে বেরিয়ে আসবে তৈলাক্ত এক বিষাক্ত গ্যাস, যার হাত থেকে কেউ কোনোদিন বাঁচতে পারে না। অবিশ্বাসের শেষ রেশটুকুও উঠে গেল রাসেলের মন থেকে। অনেক চিন্তা ভিড় জমাচ্ছে মাথার মধ্যে। তাহলে অ্যালেনের কথাই সত্যি? অসম্ভব অবাস্তব বলে আর কিছু রইল না ডোরা। একটা চাপা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো ওর বুক থেকে। আমার অ্যালেন, অ্যালেনের কি হবে? অসহায়ভাবে প্রশ্ন করল ডোরা। আর ভেবে কিছু লাভ নেই ডোরা, আর ভেবে কিছু লাভ নেই ডোরা। আমাদের যা হবে, সকলের যা হবে, তার থেকে কি বাদ যাবে অ্যালেন? শুধু আমরা কেন, ধ্বংস হয়ে যাবে সমস্ত পৃথিবী। এই তো তোমাদের উন্নতি, সভ্যতার আশীর্বাদ। এবার আর কেউ বৃদ্ধ পিটারের কথার প্রতিবাদ করল না।
না না ডোরা, নিরাশ হবার কিছুই নেই। অ্যালেন তো বলে গেল যে বিপক্ষ দল কিছুই করতে পারবে না আমাদের, আর ওদের ব্যবস্থা দেখেও তো তাই মনে হচ্ছে। ডোরাকে না নিজেকে ঠিক কাকে সান্ত্বনা দেবার চেষ্টা করল রাসেল, তা ঠিক বোঝা গেল না। টেলি রেডিও নবটা ঘুরিয়ে দিল রাসেল। রেডিওতে হয়তো সত্যি খবর পাওয়া যেতে পারে, এগুলো হয়তো নিছক মহড়াও হতে পারে। আবার হয়তো শেষ মুহূর্তে রাষ্ট্রগুলো নিজেদের ভুল বুঝতে পারবে, শেষ পর্যন্ত হয়তো ঠেকানো যাবে যুদ্ধের ভয়ঙ্কর বিভৎসতাকে। একটু টিউন করতেই সংবাদ ঘোষকের ত্রিমাত্রিক ছবি দেখা গেল। ঘোষকের মাথায় মিলিটারি হেলমেট, গলার স্বর থেকে বেশ উত্তেজনার আভাস পাওয়া যাচ্ছে। খুব দ্রুত এগিয়ে আসছে ওরা। এইমাত্র ডাইরেকশনাল ভাইব্রেটরের মারফত বিপক্ষের এক ঝাঁক রকেটের সন্ধান পাওয়া গেছে। 40,000 রকেট স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে ঘন্টায় 1200 মাইল বেগে ছুটে আসছে সাইনো রুশ পোর্টগুলো থেকে। মাত্র 2 ঘন্টার মধ্যেই ওরা এসে পড়বে আমাদের প্রতিরক্ষা বেষ্টনীর মধ্যে। 30,000 ইউরোপিয়ান প্লেন এইমাত্র যাত্রা শুরু করল। অস্ট্রেলাসিয়া থেকে 10,000 প্লেন ছুটে আসছে দক্ষিণ আমেরিকার দিকে। পৃথিবীর সমস্ত শক্তি আমাদের বিরুদ্ধে, কিন্তু তা সত্ত্বেও ভয় পাবার কিছু নেই। কমান্ডিং জেনারেল সিরিয়াস একটি বিবৃতি পাঠিয়েছেন আমাদের জন্য, আমি পড়ছি। আমেরিকার মহান জনগণের প্রতি আমাদের মাতৃভূমিকে ধ্বংস করার জন্য ওরা বদ্ধপরিকর। আমাদের দেশ আজকে আক্রান্ত। আমাদের দুর্লভ স্বাধীনতায় ওরা হস্তক্ষেপ করেছে। বন্ধুত্বের মুখোশের আড়ালে ওরা বরাবরই বিরুদ্ধাচারণ করে আসছিল, আর তাই কোনো রকম যুদ্ধ ঘোষণা না করেই আমাদের মাতৃভূমি আক্রমণ করতে এগিয়ে আসছে ওদের রকেট। চুক্তি, পৃথিবীর শান্তি সব কিছুই আজ মূল্যহীন ওদের কাছে, বাজে কাগজের জঞ্জাল মাত্র। ওদের হীন চক্রান্ত বুঝতে দেরি হয়নি আমাদের। ওরা ভেবেছিল সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় আমাদের আক্রমণ করবে, কিন্তু ওদের আশা দুরাশা মাত্র। আমাদের অজেয় রকেট ফোর্স আর বীর সেনানীরা ঘড়ির কাঁটা ধরে মাতৃভূমি পাহারায় রত। ওদের আক্রমণের আশঙ্কায় প্রতি মুহূর্তে নিজেদের প্রস্তুত রেখেছি আমরা। আপনারা শুনে নিশ্চয়ই সুখী হবেন যে নিজেদের প্রস্তুত রেখেই ক্ষান্ত হইনি আমরা। আমেরিকার মহান জনগণ ও তার সরকার একটা নীতিতেই বিশ্বাসী, আর সেই নীতি হল ঝটিকা বেগে সর্বপ্রথম আক্রমণই আত্মরক্ষার মূল কথা। তাই প্রচণ্ড গতিতে ছুটে চলেছে আমাদের রকেট বাহিনী। বিরুদ্ধ পক্ষের প্রতিটি শহরই আমাদের লক্ষ্যবস্তু, আর সরকারের স্থির বিশ্বাস কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে শহরগুলো। আমি বিশ্বাস করি প্রতিটি দেশপ্রেমিক আমেরিকাবাসীর পূর্ণ সমর্থন আছে এই ঐতিহাসিক অভিযানের পিছনে। দেশপ্রেমিক আমরা দেশবাসীরা মাতৃভূমির রক্ষায় আজ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। তাদের এই ঘৃণ্য আক্রমণের যোগ্য প্রত্যুত্তরই দেব আমরা। শেষ রক্তবিন্দু দিয়ে দেশের স্বাধীনতা রক্ষা করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। কমান্ডিং জেনারেল মিরিয়াম, সর্বাধিনায়ক আমেরিকার সশস্ত্র বাহিনী। না, সবাই পাগল হয়ে গেছে। আমরা নাকি যুদ্ধ করতে দৃঢ় প্রতিজ্ঞ। শুনলেও হাসি পায়। আমাদের মতামতের কোনো দাম দেয় না সরকার, অথচ ঢোড়া ভালো মন্দ ন্যায় অন্যায় সব কিছু হয় মহান জনগণের ইচ্ছানুসারেই। মহান জনগণ, সব মিথ্যে, সব ধোঁকাবাজি। জনগণের নামে কি নির্লজ্জ মিথ্যে কথা। আক্ষেপের সুরে বলে উঠল রাসেল। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে ডোরা, থেকে থেকে ফুলে ফুলে উঠছে দেহটা। অ্যালেনের কি হবে রাসেল? কি আর হবে, মহান জনগণের মহান দায়িত্ব পালন করেছে অ্যালেন। এতক্ষণে হয়তো সে হাজার হাজার প্লেনের সঙ্গে ছুটে চলেছে বিরুদ্ধ পক্ষের নিরপরাধ অসহায় জনগণের উপর বোমা আর বিষাক্ত গ্যাসের বন্যা নামিয়ে দিতে। ওরা আজ খেপে উঠেছে সমস্ত সভ্যতা ধ্বংস করার জন্য। দেশপ্রেম, মাতৃভূমির স্বাধীনতা, মহান জনগণের ইচ্ছা ইত্যাদির কথার নেশায় ওরা আজ অন্ধ। জানি না কবে এই সব কথার সত্যিকারের অর্থ বুঝতে পারবে ওরা, কবে বুঝতে পারবে সমস্ত পৃথিবী ওদের মাতৃভূমি, পৃথিবীর প্রতিটি লোক ওদের স্বদেশবাসী। রাখো তোমার বক্তৃতা, এখন বলো কি করব আমরা? শুনলে তো, মাত্র 2 ঘন্টার মধ্যেই আক্রমণ শুরু হবে। একটু বিরক্ত হয়ে বলে ডোরা।
আমি কিছুই বুঝতে পারছি না, সব কিছু যেন গোলমাল হয়ে যাচ্ছে। ওদের আক্রমণের খবরের সঙ্গে সঙ্গে ওরা যে কিছুই করতে পারবে না তাও বলেছে। তাই তো ভাবছি কোন কথাটা ওদের বিশ্বাস করব। সকলে চুপচাপ। বিশ্বাস অবিশ্বাসের দোলায় দুলছে ওরা। কে বলবে কোন পথে গেলে মঙ্গল হবে? হ্যাঁ, এক কাজ করো ডোরা, দরকারি জিনিসপত্র সব তাড়াতাড়ি গুছিয়ে নাও। শহর ছেড়ে গ্রামে চলে যাওয়াই বোধহয় ভালো। পল, পল কোথায়? এই যে, তাড়াতাড়ি জামাকাপড় পরে নাও। একসঙ্গে সবাইকে তাড়া দিল রাসেল। না না বাবা, কোথাও যাব না আমি। একরাশ লালচে চুলে ভর্তি মাথা নেড়ে প্রতিবাদ করে উঠল পল। কি সুন্দর প্লেন দেখো তো, নিচে কত সুন্দর সুন্দর যন্ত্র। না পল, এখানে থাকার উচিত নয়। তৈরি হয়ে নাও তাড়াতাড়ি, নয়তো দুষ্টু লোকেরা মেরে ফেলবে আমাদের। মেরে ফেলবে? কাউকে ভয় পাই না আমি। ছোট্ট বুক ফুলিয়ে বাবার সামনে দাঁড়ালো পল। এত ভাবনার মধ্যেও পলের বুক ফুলিয়ে দাঁড়ানো দেখে হাসি পেল রাসেলের। হায় রে অবোধ শিশু। ক্ষণে ক্ষণে পাল্টাচ্ছে রাস্তার চেহারা। চারদিকে ভীত ও সন্ত্রস্ত জনতার ব্যস্ততা। সকলে চোখে মুখে ধ্বংসের করাল ছায়া। কোথায় যাবে, কোন দিকে, কে বলবে কাকে? গগনচুম্বী বাড়ির ছাদ থেকে ঝাঁকে ঝাঁকে হেলিকপ্টার উঠছে আকাশে। সবাই পালাতে চায় শহর ছেড়ে। তাড়াতাড়ি করার ফলে অনেক হেলিকপ্টারই দৈত্যাকার বম্বার আর পাহারাদার প্লেনের পথের মধ্যে ঢুকে পড়েছে, আর সঙ্গে সঙ্গে ধাক্কা খেয়ে আহত পাখির মতন ঘুরতে ঘুরতে মাটির উপর মুখ থুবড়ে পড়ছে হেলিকপ্টারগুলো। শুধু এরাই নয়, একটা বম্বারও ধাক্কা লাগার ফলে প্রচণ্ড আওয়াজ করে মহাকাশেই টুকরো টুকরো হয়ে গেল। তাড়াতাড়ি হেলিকপ্টারের মধ্যে ঢুকে পড়ল রাসেল পরিবার। শেষবারের মতো সব কিছু দেখে নিল রাসেল। হঠাৎ রেডিও যেন জীবন্ত হয়ে উঠল ঘরের মধ্যে। তাড়াতাড়িতে বন্ধ করতে ভুলে গিয়েছিল ডোরা। সকলকে সাবধান করে দেওয়া হচ্ছে। থমকে দাঁড়ালো রাসেল। আপনাদের ভীরুর মতো আচরণ প্রচণ্ড বাধা দিচ্ছে আমাদের শহর রক্ষার গুরুত্বপূর্ণ কাজে। এত বেশি হেলিকপ্টার আকাশে উঠছে যে আমাদের বিমান বহরের ওড়ার মতন জায়গা পাওয়া যাচ্ছে না। তাই প্রতিটি হেলিকপ্টারকে স্ব স্থানে নেমে আসার আদেশ দেওয়া হচ্ছে। কেউ যেন আর ওড়ার চেষ্টা না করেন। যে যার নিজেদের বাড়িতে শান্তভাবে থাকুন। এই আদেশ অমান্য করলে প্রতিটি ব্যক্তিগত প্লেনকে গুলি করে নামানোর আদেশ দেওয়া হয়েছে। প্রচণ্ড রাগে ফেটে পড়তে চাইল রাসেল। ঘোষকের ছবিটাকে টুকরো টুকরো করে ফেলার ইচ্ছে হলো, কিন্তু নিরুপায় হয়ে সকলে আবার নেমে এলো ছাদের উপর। অনেকেই এই আদেশে ভয়ে পাগল হয়ে গেল। তাড়াতাড়ি প্লেন নিয়ে পালাতে চেষ্টা করলো। সঙ্গে সঙ্গে উড়ন্ত বম্বার থেকে গুলি বৃষ্টি হলো ঝাঁকে ঝাঁকে। মুহূর্তের মধ্যে বিকট আওয়াজ করে খণ্ড খণ্ড হয়ে যেতে লাগলো প্লেনগুলো। ভীতি বিহ্বল হাজার হাজার জনতার সামনে এই বিভৎস আত্মঘাতী দুর্ঘটনা ঘটে চলল একের পর এক। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে ভীষণ ভয় পেয়ে গেল পল। মাকে জড়িয়ে ধরে তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকে পড়ল। ত্রিমাত্রিক পর্দায় আবার ভেসে উঠল ঘোষকের মূর্তি। চোখে মুখে ওর দারুণ উত্তেজনা। এইমাত্র 500 মাইল দূরে তাড়িয়ে দিয়েছি বিরুদ্ধ পক্ষের রকেটগুলোকে। হাজারে হাজারে রকেট ছুটে আসছে আমাদের প্রতিটি শহর লক্ষ্য করে। 2000 রকেট ঝড়ের বেগে ছুটে আসছে নিউ ইয়র্ক অভিমুখে। হিসেব মতো মাত্র আধ ঘন্টার মধ্যে আঘাত হানবে ওরা। আকাশের বুকেই ওদের সঙ্গে মোকাবিলা করব আমরা। জয় আমাদের হবেই, সে বিষয়ে আমরা নিঃসন্দেহ। নিঃসন্দেহ? জয় আরো কত কি! জয় এত সোজা? ব্যঙ্গ করে বলে উঠল বৃদ্ধ পিটার। 500 পাহারাদার প্লেন সোজা 10 মাইল উঠে গেল আকাশের বুকে। তারপর সেখানেই মহাকাশের বুকে পঙ্গপালের মতো ইতস্তত ভেসে বেড়াতে লাগলো। দৈত্যকার বম্বারগুলো 5 মাইল উপরে স্থানে চক্রাকারে উড়ছে। হঠাৎ ঘোষকের উত্তেজিত স্বর ভেসে এলো। আপনারা শুনুন, দারুণ খবর শোনাচ্ছি আপনাদের। আমাদের রকেটগুলো ইউরোপে দারুণ আঘাত হেনেছে। লন্ডন এখন এক ধ্বংসস্তূপ মাত্র। দাউ দাউ করে জ্বলছে প্যারিস, মাটির সঙ্গে মিশে গেছে বার্লিন, আর রোমের কোনো অস্তিত্বই নেই এখন। আনন্দে দুহাত তুলে এক পাক নেচে ফেলল ঘোষক। হায় রে সভ্য মানুষের দল! কি অন্যায় করেছিল লক্ষ লক্ষ নিরপরাধ আবাল বৃদ্ধ বনিতা! আপন মনেই বিড়বিড় করে বলে চলল পিটার। হঠাৎ যেন ক্ষেপে উঠল রাসেল। বাবার কাছে গিয়ে চিৎকার করে বলে উঠল, বলিনি তোমাকে যে আমরাই জিতব?
শুনলে তো, জিতেছি আমরা, জয় হয়েছে আমেরিকার। দপ করে জ্বলে উঠল পিটারের চোখ দুটো। ও, জিতেছ তোমরা, তাই না? শুনে রাখো রাসেল, জিতলেও হারতে হবে সকলকে। দেখো দেখো, চেয়ে দেখো। সূর্যের আলোয় চকচকে পেন্সিলের মতো ছোট ছোট আলোর তীর অর্ধগোলাকৃতি আকারে নেমে আসছে নিউ ইয়র্কের উপর। একটা, দুটো, তিনটে, শয়ে শয়ে, হাজারে হাজারে রকেট। ক্রমেই ওগুলো বড় হয়ে উঠছে। ওদের দিকে তাকালেও বুক শুকিয়ে যায়। মহাকাশের বুক চিরে প্রচণ্ড বেগে নেমে আসছে ধ্বংসের দেবতা হতভাগ্য শহরের উপরে। পাহারাদার প্লেনগুলো একইভাবে উড়ে চলেছে। সুযোগ খুঁজছে ওরা। ভীম বেগে ডানা মেলে ছুটে আসছে 1000 ফুট দৈর্ঘ্যের রকেটগুলো। চক্ষের নিমেষে পঙ্গপালের মতো ঝাঁপিয়ে পড়ল প্রতিরক্ষা বাহিনী ওদের উপর। বিকট আওয়াজ আর ধোঁয়ায় ভরে উঠল সমস্ত আকাশ। হাজারে হাজারে ছোট ছোট টুকরো আগুনের গোলা হয়ে ছিটকে পড়ল মহাকাশের বুকে। সমস্ত আকাশ জুড়ে মৃত্যুর তাণ্ডব। বিরুদ্ধ পক্ষের রকেটগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে সমস্ত আকাশ ছেয়ে ফেলল। তা সত্ত্বেও প্রচণ্ড বেগে আরও নিচে নেমে এলো বেশিরভাগ রকেট। সঙ্গে সঙ্গে অতিকায় বম্বারের কাজ শুরু হয়ে গেল। প্রত্যেক বম্বার থেকে জ্বলন্ত আগুনের গোলা বেরিয়ে আসতে শুরু করলো। দেখতে দেখতে বিরাট এক জ্বলন্ত নরককুণ্ডে পরিণত হলো সমস্ত আকাশ। ওর মধ্যে ঝাঁপিয়ে পড়ল রকেটগুলো। গলিত ধাতুর বৃষ্টি শুরু হয়ে গেল। ওদের রকেট আর বম্বারগুলো মরণপণ সংগ্রামে ব্যস্ত। মাটির থেকে লোহার নল থেকে ঘন ঘন অগ্নি বর্ষণ শুরু করলো। টন টন মারাত্মক ডোনাগান সেল মহাশূন্যে উৎক্ষেপিত হতে লাগলো। 1 ঘন্টা বিস্ফোরণের সঙ্গে সঙ্গে চারপাশের সব কিছুই ধ্বংস হয়ে যেতে শুরু করলো। এদল ওদল কাউকেই রেহাই দিল না। সমস্ত আকাশ জুড়ে জ্বলন্ত আগুনের ছোটাছুটি। ক্ষণে ক্ষণে প্রচণ্ড আওয়াজে কান তালা লাগে। ছাদের উপর রাসেল পরিবার ভয়ে আতঙ্কে একে অপরকে জড়িয়ে ধরে এই ভয়ঙ্কর মরণ সংগ্রাম দেখতে লাগল। এখন আর হাজার হাজার নয়, কয়েকশো মাত্র বিরুদ্ধ পক্ষের রকেট ধীরে ধীরে নেমে আসছে নিউ ইয়র্কের উপর। ওরা যেন স্থির প্রতিজ্ঞ, ওরা নামবেই। মৃত্যুদূত মৃত্যুর পরোয়ানা নিয়ে অবিচল গতিতে নামছে নামছে। রেডাইট টিউব গর্জাচ্ছে অনবরত। রকেটগুলোর পরিগলের মতো ছোঁ মেরে মাঝে মাঝে নেমে আসছে পাহারাদার প্লেনগুলো। সঙ্গে সঙ্গে এক একটা রকেট সশব্দে ভেঙে চূর্ণ হয়ে গেল। কিন্তু কতগুলোকে নষ্ট করবে? সংখ্যায় যে ওরা অনেক। রাসেলের কাছে সব কিছু পরিষ্কার এখন। তাড়াতাড়ি পলকে কোলে তুলে ডোরার হাত ধরে চিৎকার করে উঠল, নিচে চলো, নিচে চলো তাড়াতাড়ি। হ্যাঁচকা টান মেরে রাসেলকে আটকালো পিটার। তুমি কি পাগল হয়ে গেছো? এখানেই দাঁড়িয়ে থাকো, এক্ষুনি বোমা ফেলবে ওরা, আর বোমার মধ্যে থাকবে বোধহয় বিষাক্ত গ্যাস। সুতরাং শ্বশুরের কথায় সায় দিল ডোরা। কথা বলার সব শক্তি যেন সে হারিয়ে ফেলেছে, আর কারো কথা শোনাও সম্ভব নয়। ক্ষণে ক্ষণে বিস্ফোরণের আওয়াজে থরথর করে কাঁপছে সমস্ত বাড়ি ঘর। কানের পর্দা বোধহয় ফেটে যাবে। ভূমিকম্পের মতো কেঁপে কেঁপে উঠছে সমস্ত নিউ ইয়র্ক। কিছু বলতে গিয়েও থেমে গেল রাসেল। কে বিচার করবে কোনটা ভালো আর কোনটা মন্দ? এবার একের পর এক ডিমের মতো বোমা নেমে আসতে শুরু করলো রকেটগুলোর পেটের মধ্যে থেকে। প্রচণ্ড গতিতে বোমাগুলো আঘাত হানতে শুরু করলো লক্ষ্যবস্তুর উপর। আকাশ ছোঁয়া বাড়িগুলো এক এক বোমার আঘাতে মাটির সঙ্গে মিশে যেতে আরম্ভ করল। চোখের নিমেষে ধূলিসাৎ হয়ে গেল বিখ্যাত এম্পায়ার স্টেট বিল্ডিং আর মিউজিয়াম অফ অ্যান্টিকুইটি। দেখতে দেখতে শহরের অর্ধেকের উপর বাড়ি নিশ্চিহ্ন হয়ে গেল। তবুও কিন্তু যন্ত্রের মতন কাজ করে চলেছে সৈন্যরা। পার্ক রাস্তাঘাট জুড়ে কেবল শত শত হাজারে হাজারে তোমরানো মোচড়ানো খণ্ড বিখণ্ড মৃতদেহের স্তূপ। টন টন রাবিশের মধ্যে চাপা পড়ে গেছে আরো কত মৃতদেহ কে জানে। হঠাৎ
রকেটগুলো নিচে আর না নেমে স্থির হয়ে দাঁড়ালো কয়েক মুহূর্ত। আর অজস্র কালো কালো ডিম বেরিয়ে এলো ওগুলোর পেটের মধ্যে থেকে। কালো ডিমগুলো ধীরে ধীরে নামছে নিচে। প্রচণ্ড বিস্ফোরণের আশঙ্কায় দুহাতে কান ঢাকল রাসেল। আশ্চর্য, কোনো বিস্ফোরণই ঘটল না। না না, ফাটল না বলে রাসেল আনন্দে চিৎকার করে উঠল। আরো আশ্চর্যের বিষয়, রকেটগুলো এবার সোজা উঠে মেঘের মধ্যে মিলিয়ে গেল। ভয়ঙ্কর কোনো কিছুর আশঙ্কায় শিউরে উঠল বৃদ্ধ পিটার। কোনো কিছু বলার চেষ্টা করেও বলতে পারল না। ঠোঁট দুটো শুধু একটু নড়ে উঠল। রকেটগুলো অদৃশ্য হওয়ার সঙ্গে সঙ্গে আনন্দে আত্মহারা হয়ে পড়ল রাসেল। মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল ওর সমস্ত ভয় ভাবনা। আমরা জিতেছি, বেঁচে গেলাম আমরা, ওই তো পালিয়ে যাচ্ছে ওরা। ধেই ধেই করে নেচে উঠল রাসেল। অবশ্যম্ভাবী মৃত্যুর হাত থেকে বাঁচার আনন্দে মানুষ বুঝি সত্যিই এমন করে পাগল হয়ে ওঠে? মৃত্যু দূতগুলো পালিয়ে গেছে, সেটাই তো যথেষ্ট। কি বোকা, এখনো তুমি বুঝতে পারছো না রাসেল? এদিকে এসে দেখো একবার। তারপর ছেলের হাতটা শক্ত করে ধরে হিড় করে টেনে নিয়ে গেল জানলার সামনে। হঠাৎ একটা অদ্ভুত ব্যাপারে চমকে উঠল রাসেল। প্রত্যেকের কথাই এখন স্পষ্ট শোনা যাচ্ছে। কাউকেই আর জোরে চিৎকার করতে হচ্ছে না। কিন্তু হঠাৎ সব থেমে গেল কেন? এই নিস্তব্ধতা যেন বড় বেশি অস্বস্তিকর। মুহুর্মুহু বিস্ফোরণের প্রচণ্ড আওয়াজ যেন কোন মন্ত্র বলে স্তব্ধ হয়ে গেছে। মৃত্যুর নিস্তব্ধতার চারপাশে পলের ফুঁপিয়ে কান্নার আওয়াজ এখন সুস্পষ্ট। বেশিক্ষণ ভাবার সময় পেল না ও। দেখো রাসেল, নিচের দিকে দেখো। রাসেল দেখল, সঙ্গে সঙ্গে কেউ যেন সজোরে চেপে ধরল হৃৎপিণ্ডটাকে। মাথাটা ঘুরে উঠল, কেমন যেন বমি বমি ভাব। অক্ষরে অক্ষরে মিলে গেছে বাবার কথা। নিচে যত দূর দেখা যাচ্ছে এক গাঢ় সবুজ কুয়াশা, অল্প অল্প করে কাঁপছে। সবুজ কুয়াশায় ঢাকা পড়ে গেছে সব কিছু। চতুর্দিকে শ্মশানের নিস্তব্ধতা। দ্বীপের মতো কয়েকটি গাছের মাথা জেগে আছে কুয়াশার মাঝে। ফ্যাল ফ্যাল করে বাবার দিকে তাকালো একবার। বিষাক্ত গ্যাস। হ্যাঁ রাসেল, বিষাক্ত গ্যাস। নিচের দিকে আবার তাকাতেই চমকে উঠল। বিভৎস, ভয়ঙ্কর, অবিশ্বাস্য। কোথায় গেল গাছের মাথাগুলো? কুয়াশার সমুদ্র গ্রাস করেছে ওদের। ক্রমেই আয়তনে বেড়ে বেড়ে উপরে উঠে আসছে গাঢ় তেলের মতো সবুজ কুয়াশা। ডোরাও ঝুঁকে পড়ল জানলার লেন্সের উপর। পরক্ষণেই আর্তনাদ করে উঠল, কি ওটা? কি বলবে ডোরাকে? বুঝিয়ে বলার কি কোনো দরকার আছে আর? গ্যাসটা ক্রমেই উপরে উঠে আসছে। তার মানে এখনো কি বুঝতে দেরি হচ্ছে ডোরা? বাঁচার মেয়াদ ফুরিয়ে আসছে আমাদের। জীবনকে তো ভোগ করেছি আমরা, তাই দুঃখ হয় না মরতে। কিন্তু এরা, বলে পলের দিকে তাকালো রাসেল। ছোট পলের দু চোখ ভরে জল টলটল করছে। অজানা ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে ওর মুখ। দুহাতে পলকে সজোরে বুকের মধ্যে জড়িয়ে ধরল ডোরা। ঠিকই বলেছ তুমি, কিন্তু এদের তো জীবনের শুরু। আর বলতে পারল না ডোরা। টস টস করে গড়িয়ে পড়ল ওর দু চোখ দিয়ে জল। এখানকার বাতাসও ভারী হয়ে উঠছে।
কেমন যেন কটু গন্ধ চারপাশে। আরো উপরে উঠে আসছে সবুজ কুয়াশা। কাশতে শুরু করলো বৃদ্ধ পিটার। দুহাতে মাকে জড়িয়ে ধরেছে পল। মা, মা, নাক মুখ জ্বালা করছে মা, বড্ড কষ্ট, মরে যাচ্ছি মা, বাঁচাও। সামান্য এক ফোঁটা বিশুদ্ধ বাতাসের জন্য বালক কণ্ঠের হাহাকার আকাশ বাতাস মথিত করে তুলল। কিন্তু কে শুনছে? কি আসে যায় ওই সামান্য হাহাকারে? কোনো কিছু তোয়াক্কা না করে সবুজ কুয়াশা ক্রমেই উপরে উঠে আসছে। তাকে জিততেই হবে। না, আর সহ্য করা যাচ্ছে না ছোট্ট পলের বাঁচার আকুতি। ডোরা আর পলকে নিয়ে একসঙ্গে জড়িয়ে ধরল রাসেল। দুহাতে বুক চেপে দাঁড়িয়ে আছে পিটার। আরো আরো উপরে উঠে আসছে তৈলাক্ত কুয়াশা। হঠাৎ পাগলের মতো চিৎকার করে উঠল পিটার, মিথ্যা, মিথ্যা! সমাজ, সভ্যতা, উন্নতি সব ধাপ্পা। সভ্যতা তো একটা মেকি আওয়াজ। হে ভগবান, মানুষ নামে তুমি পশু তৈরি করলে কেন? সেই পশু আজ জেগেছে। এতদিনেও তাকে মারতে পারেনি হাজার হাজার বছরের শিক্ষা, সভ্যতা। মৃত্যুর মুহূর্ত গুনছে পিটার, রাসেল, ডোরা আর পল। ভূত, ভবিষ্যৎ আর বর্তমান বিষাক্ত গ্যাসে তলিয়ে যাচ্ছে সমাজ, সভ্যতা, সংস্কার। হাজার হাজার বছরের বিবর্তনে সভ্য মানব সমাজ। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar-asor.org golpokothar-asor.org।